আমায় ভয় দেখাবার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি ভালো মতোই জানি তুই একটা মানুষ। ভয় দেখিয়ে এই মাছটা আমার কাছ থেকে নিতে চাইছিস, তাই না? যাই করে নিস না কেন, আমি কিছুতেই দেব না। এ কি, তোমার গা থেকে এত মাছের গন্ধ? আরে এত বড় মাছটা তুমি কে 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 তুমি এখানে এখানে কি করছো? হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। বিভিন্ন স্বাদের ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্কেরি টেলস। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে সুকান্ত দাসের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প মেছো পেতনির কবলে। আজকের গল্প পাঠে রয়েছে শুভ, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প মেছো পেতনির কবলে। আচ্ছা শিবু, তুই যে এত বড় মাছটা কিনলি, এই রাতে এত বড় মাছ নিয়ে গাঁয়ের ওই শেষের দিকের ফাঁকা পথ ধরে বাড়ি ফিরতে পারবি তো? আরে হ্যাঁ হ্যাঁ, কেন রে? ওই পথ দিয়ে বাড়ি যেতে আমি ভয় পাই নাকি? ওসব কথা আমি মানি না। মানা না মানার ব্যাপার নয় রে, রাতের বেলা এই সমস্ত কিছু নিয়ে ফাঁকা পথে ওভাবে খোলা নিয়ে গেলে হাওয়া বাতাস তো লাগতে পারে, তখন ও জিনিস আর খাওয়ার মতো থাকবে না। এই মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। তোকে তো বলেছি কাল ইলিশ রান্না হবে, তখন তোকে বাড়িতে ডাকবো, তুইও খাবি। শুধু শুধু ভয় দেখাস কেন? নরেনের মুখটা গম্ভীর হয়ে যায়। হাঁটতে হাঁটতে নিজের মতোই বলে, না রে শিবু, কাজটা ভালো হলো না। তোকে তখন বারবার বললাম, শুনলি না কিছুতেই। দিনের বেলা হলে কিছু বলতাম না, কিন্তু রাতের বেলা ওই ফাঁকা পথে বাড়ি ফিরতে হবে। শিবু তার হাতে ঝোলানো মাছটার দিকে দেখে। সত্যি বড় একটা ইলিশ মাছ হাটের একপাশে মাছের ঝুড়িগুলোর একপাশে রাখা ছিল। মাছটাকে দেখে শিবু লোভ সামলাতে পারে। এমনিতেই সে মাছ খেতে ভালোবাসে, তার ওপর পদ্মার ইলিশ বলে কথা, তাই আর কিছু না ভেবেই মাছটা কিনে ফেলেছিল। তারপর হাট শেষ হতে গুটি গুটি পায়ে দড়ি ঝুলিয়ে ইলিশটা নিয়ে ড্যাং ড্যাং করে বাড়ির পথে রওনা দিয়েছিল, অন্য কাঁধে কাপড়ের ঝোলাটা। ধুর, ওসব ভাবলে কি আর চলে? এই তো গ্রামে চলে এসেছি, আর একটু ওই পথে না গেলে তাড়াতাড়ি গ্রামে পৌঁছতে পারবো না। এমনিতে একটু পরেই রাত হয়ে আসবে, ঘুরপথে গেলে কতক্ষণ লাগবে বলতো? যতক্ষণই লাগুক আমার তাতে আপত্তি নেই, আকাশে চাঁদের আলো রয়েছে। বরং আমরা ঘুরপথেই যাই, ওই পথে অনেকেই অনেক কিছু দেখেছে। শিবুর বিশ্বাস হয় না। সে একবার মাথা তুলে একপাশে তাকায়। যে পথ ধরে ওরা হেঁটে আসছে আর দুপাশে জঙ্গলে জায়গা, আর একটু এগিয়ে গেলে পথটা বাঁক নিয়ে ঢুকবে গ্রামের পেছনের দিকে। আর একটা পথ সামনের দিকে চলে গেছে, কিন্তু সেই পথে গেলে অনেকটা ঘুরতে হবে। বাঁকের কাছে এসে নরেন বলল, শিবু, এখনো ভেবে দেখ, আমি কিন্তু সামনের ওই ঘুরপথে যেতেও রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই। চারপাশটা কেমন আঁধার হয়ে আসছে, জনপ্রাণীও কোথাও নেই, কোথাও ঝিঁঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। দেখেছিস, ভালো কথা বলছি, আমার কথা শোন। শিবু নরেনকে কথা শেষ করতে দিল না। মাথাটা ইচ্ছে করেই দুবার দুলিয়ে সেই গ্রামের পেছনের দিকের পথে পা রাখল। তারপরে বলল, তোর যদি তেমনই ইচ্ছা হয় তাহলে তুই সামনের পথে যা, আমি পেছনের পথে যাচ্ছি। অত বেশি ঘুরতে আমার আর ভালো লাগছে না, আর ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। যদি কিছু হয় তাহলে পরে দেখা যাবে। শিবু হাঁটতে হাঁটতে তো বেশ খানিকটা সামনে চলে এসেছে। তার হাতের মাছটা একবার সামনে আর একবার পেছনের দিকে দুলছে, যেন মনে হচ্ছে ইচ্ছে করেই সে দোলাচ্ছে। শিবু দৃশ্যটা কিছুক্ষণ অন্ধকারে দাঁড়িয়ে দেখল। নরেন তারপর শিবুর পিছু নিল। মনে মনে বলল,
শিবুটার কোনোদিনও বুদ্ধি হবে না, একটা কথা শুনতে পায় না। আধার রাতে এসব নিয়ে মানুষ বাইরে বের হতে চায় না। আর ও হাট থেকে এত দূরে হেঁটে হেঁটে যাও বা আসলো, তার উপর আবার যাবে পেছনের পথ ধরে। ওরে শিবু, শোন, যাস না ও পথে। তোকে তো বলেছিলাম কিচ্ছু হবে না, শুধু শুধু এতটা ভয় পেলি। ওই দেখ, বাড়ির কাজ পর্যন্ত চলে এলাম। গোটা পথটা মনে হচ্ছিল আমাদের পিছু পিছু কেউ যেন একজন আসছে। পথের পাশে গাছটার আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না? নরেনের কথা শুনে শিবু পেছনের দিকে ঘুরে তাকায়। ওদের কাছে আলো নেই, টর্চ আছে কিন্তু সেটা ঝোলার ভেতরে। সেটা বার করে পেছনে আলো ফেলে একবার দেখা যায়, কিন্তু সেদিকে তাকিয়ে শিবু হেসে বলে ওঠে, আরে ও কিছু না, আলো আঁধারিতে গাছের ছায়ায় অন্য কোনো গাছের ছায়া পড়েছে, তাই এমন মনে হচ্ছে। আর একটু আগেই তো আমরা জায়গাটা পেরিয়ে এলাম। শিবু কথাটা হেসে উড়িয়ে দিল। নরেনের কেন জানি না বিশ্বাস হলো না, তবুও তাকিয়ে রইল সেই গাছের তলার দিকে। আর তার বারবার মনে হতে লাগলো সত্যি সত্যি ওই গাছের তলায় কেউ যেন দাঁড়িয়ে আছে। কারণ যে অন্ধকার ছায়াটা শিবু দেখতে পেয়েছে সেটা যেন মাঝে মাঝে নড়ে উঠছে। আশেপাশে কোথাও এতটুকু হাওয়া নেই। যদি গাছের ছায়া হয় তাহলে ওভাবে নড়ে উঠবে কি করে? তুই বুঝতে পারছিস না শিবু, সত্যি সত্যি ওখানে কেউ একটা আছে। ধুর, ওখানে কেউ নেই। এই তুই আয় আয় আমার সঙ্গে, আমি দেখিয়ে দিচ্ছি। নরেনকে দেখাবার জন্য শিবু পেছনের দিকে মাত্র দুটো পা বাড়িয়েছে কি তখনই পেছনের দিকে ওই গাছের তলা থেকে অদ্ভুত খ্যানখ্যানে গলায় কেউ যেন হেসে উঠল। আর সেটা শুনে নরেনের বুকের ভেতরের রক্ত যেন মুহূর্তের মধ্যে জল হয়ে গেল। শিবুও কেমন যেন অবাক হয়েছিল। তারপরেই গলার সমস্ত জোর একত্র করে বলল, এই কে রে, কে ওখানে? ঠিক তখনই গাছের তলার অন্ধকারটা একবার যেন নড়ে উঠল। আর তার সঙ্গে সঙ্গে ওদের মনে হলো একটা পচা গলা গন্ধ এক ঝটকায় ওদের নাকে এসে লাগলো। নরেন সঙ্গে সঙ্গে নাকে হাত চাপা দিল। শিবু কোনো রকমে নিজের মাছের হাতটা তুলে নাকের কাছে রাখল। মাছটা তার বুকের কাছে ঝুলতে লাগলো। ঠিক তখনই এমন একটা শব্দ ওরা শুনতে পেল, যেন কেউ জিভ টেনে টেনে মুখ থেকে বেরিয়ে আসা নাল আবার মুখের ভেতর টেনে নিচ্ছে। কিন্তু এমন বিভৎস কেন সেই শব্দটা? আবার সেই অদ্ভুত খ্যানখ্যানে হাসি। এবারে মনে হলো ওই গাছের তলার ছায়া থেকে কে যেন হাঁটতে হাঁটতে এই পথের উপর বেরিয়ে আসছে। চাঁদের আলোটা গাছের তরল অন্ধকারে এসে পড়েনি, পথের উপরে পড়েছে। নরেন ভয় পেল। তাড়াতাড়ি এগিয়ে এসে শিবুর কাঁধের উপর হাত রেখে বলল, এখানে আর এক মুহূর্তও নয়, তাড়াতাড়ি বাড়ি চল। কিন্তু ওটা কি, কি ওটা? যে প্রশ্নটা শিবু নিজেকেই করেছিল, সেই প্রশ্নের উত্তর পেতে তার খুব একটা সময় লাগলো না। রক্ত জল করা অদ্ভুত গলায় কেউ বলে উঠল, শিবু সামান্য ভয় পেয়েছিল, কিন্তু তার মন তখনও মানতে চায়নি ওই গাছের তলায় অন্ধকারে কোনো এক অশরীরী দাঁড়িয়ে তার কাছ থেকে মাছ চাইছে। তার বারবার মনে হচ্ছিল কোনো দুষ্ট লোক বোধহয় তার পিছু নিয়েছে আর এভাবে ভয় দেখিয়ে কাজ হাসিল করতে চাইছে। আমায় ভয় দেখাবার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি ভালো মতোই জানি তুই একটা মানুষ। ভয় দেখিয়ে এই মাছটা আমার কাছ থেকে নিতে চাইছিস, তাই না? যাই করে নিস না কেন, আমি কিছুতেই দেব না। কথাটা বলার সাথে সাথেই চারপাশে একটা অদ্ভুত গর্জন শোনা গেল। তারপর মূর্তিটা কিন্তু অন্ধকার থেকে বাইরে বেরিয়ে এলো। দেব না। তুই আমার কি ক্ষতি করবি? তোর সাহসই নেই।
অন্ধকার ছেড়ে আলোতে এসে দাঁড়াবার সাহস নেই, আর সে ক্ষতি করবে আমার। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখব, আমিও দেখব। ওই মাছ যে খাবে তার রক্ত সব আমি খাবো, মনে রাখিস। কথাটা বলার সঙ্গে সঙ্গে যেন একটা ঝড় গাছের তলার অন্ধকার থেকে হঠাৎ ডাল পাতা কাঁপিয়ে কোথায় উপরের দিকে চলে গেল। অন্ধকারের মধ্যে হলেও ওদের মনে হলো একটা কালো ছায়া কোথায় যেন মিলিয়ে গেল। নরেন অনেকক্ষণ কোনো কথা বলেনি, এবারে বলল, দেখ, বলেছিলাম না শিবু, আমার কথা তুই বিশ্বাস করলি না। এখন বিপদ হলো তো, ওই মাছটা বাড়ি নিয়ে যাস না, ফেলে দে ওটা। শিবু যতটা ভয় পেয়েছিল তার চেয়ে বেশি অবাক হয়েছিল। অবাক আর ভয় যখন কোনো মানুষের বুদ্ধির বাইরের অবাস্তবতাকে জড়িয়ে ধরতে শুরু করে, তখন তার ক্ষোভ যেন বেড়ে আসে। শিবুরও তাই হয়েছিল। সে দাঁতে দাঁত চেপে মাছটাকে বুকের কাছে রেখে বলল, কখনো না, মানুষ হোক আর যাই হোক, ওর ভয় আমি মাছটাকে ফেলে যাব? কত টাকা লেগেছে তুই জানিস? শিবু, পরে যদি কোনো বড় বিপদ হয়ে যায় তখন কি হবে? শিবু সামনের দিকে হাঁটতে থাকে। তার মুখ দেখে বোঝা যায় সে ভীষণ রেগে গেছে, কিন্তু তাছাড়া তার আর কোনো প্রতিক্রিয়া নেই। নরেন তার পাশে হাঁটতে থাকে। বাড়িতে ঢোকার আগের মুহূর্তে শিবু নরেনের দিকে তাকিয়ে বলে, নরেন, এই রাতের ঘটনার কথা তুই কাউকে বলবি না, অন্তত গ্রামের কাউকে না, তাহলে সবাই শুধু শুধু ভয় পাবে। এমনকি তোর বাড়িতেও বলবি না। নরেন বুদ্ধিমান, সে জানে এসব কথা গ্রামে বললে শুধু শুধু গ্রামে একটা অশান্তি শুরু হবে। রাতের বেলা অনেকে ভয় পাবে। গ্রামের বাইরের দিকে পেছনের দিকে এত ঝোপ জঙ্গল খাল বিল রয়েছে, সেখানে এমন অনেক কিছুই আছে। ফাঁকা মাঠে রাতের বেলা গোটা শরীরে আগুন লাগা ছায়ামূর্তিরা মাঝে মাঝে দৌড়ে বেড়ায়। তাদের দেখে কেউ যদি সাহায্যের জন্য এগিয়ে যায় মাঠের দিকে, অমনি চারপাশটা হাসিতে ভরে ওঠে, আর সঙ্গে সঙ্গে হাওয়ায় মিলিয়ে যায় সবাই। একবার তো গ্রামের রতন খুড়ো দেখেছিল পথের মাঝখানে একটা বাচ্চা মেয়ে শুয়ে শুয়ে কাঁদছে। সে কি কান্না! রতন খুড়ো চোখে ভালো দেখতে পায় না। লাঠি ঠুকঠুক করতে করতে কোনো রকমে এগিয়ে গিয়ে মেয়েটাকে কোলে তুলে নিয়েছে। হঠাৎ করে দেখতে পেল তার কোলের বাচ্চা মেয়ে কোথায়। তার কোলে শুয়ে রয়েছে একটা যুবতী মেয়ে। ফর্সা ধবধবে তার শরীর, তার চোখ দুটো টকটকে লাল, মুখের দুপাশ থেকে বেরিয়ে এসেছে দুটো লম্বা দাঁত। রতন খুড়ো অনেক কিছু জানত, তাই সে যাত্রায় সে বেঁচে ফিরেছিল। মেয়েটা যখন রতন খুড়োর গলা দুহাতে জড়িয়ে ধরে তার গলায় দাঁত ফোটাতে যাবে, ঠিক তখনই রতন খুড়ো মেয়েটার কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙুল চেপে ধরে গোপন মন্ত্রোচ্চারণ করেছিল। আর তাতেই সে কাটা কলা গাছের মতো ছটফট করতে করতে দৌড়েছিল অন্ধকারের দিকে। এসব অনেক আগের ঘটনা, কিন্তু নরেন জানে এসব কথা গ্রামে না বলাই ভালো। কিন্তু নরেন কিংবা শিবু তখনও জানতো না এই ঘটনা এখানেই শেষ হবে না, এ তো সবে শুরু। এ কি, তোমার গা থেকে এত মাছের গন্ধ! আরে, এত বড় মাছটা তুমি! দরজায় ধাক্কা দিতে দরজা খুলে আলোটা নিয়ে বাইরে বেরিয়ে এসে পদ্ম মাছের গন্ধ পায়। আর তারপরেই শিবুর হাতে মাছটা দেখে কেমন যেন অবাক হয়ে যায়। তারপর একটু রাগী গলাতেই বলে, এত রাতে এমন একটা মাছ নিয়ে চলে এসেছো? হ্যাঁ, তুমি এখন এটা কাটাকুটি করবে নাকি? আরে পদ্ম, তোকে এখন এসব কিছু করতে হবে না। ভালো করে ধুয়ে ঘরে রেখে দে। কাল সকালবেলা না হয় কেটে কুটে ভালো করে রান্না বান্না করবি। কাল হাট থেকে ফিরে তারপর খাবো। আচ্ছা, সন্ধ্যার পর এই মাছ নিয়ে তুমি কোন পথে এলে বলো তো? সামনের ঘোর পথ থেকে? ঘুর পথে আসতে যাব কেন? হাট থেকে বেরোতেই তো বিকেল পেরিয়ে গিয়েছিল। ঘুর পথে এলে আরো রাত হতো। আমি তো পেছনের পথ ধরেই এসেছি। কথাটা শুনে পদ্ম কেমন যেন অবাক হয়ে গেল। তার হাতে হ্যারিকেনটা ছিল,
হ্যারিকেনটা একবার নামিয়ে রেখে এসে বিছানার উপরে ধপ করে বসে পড়ল। তার অবস্থা দেখে শিবু কেমন যেন অবাক হয়ে বলল, আরে তোর কি হলো পদ্ম? এই আঁধার রাতে তুমি ওই পিছনের পথ দিয়ে এলে? জানো না, জানো না ওই পথে ওই মজা খাল রয়েছে, যে খালের ধারে অনেকেই নাকি এক মেছো 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 পেতনিকে ঘুরতে দেখেছে। ওই পথে রাতের বেলা কেউ মাছ নিয়ে এলে ওই খালের আশেপাশে মাছ ধরতে গেলে আঁধারের পর অনেকেই তাকে দেখতে পায়। উফ, কি যে বলবো না পদ্ম, ওসব আবার হয় নাকি? আর যারা রাতের বেলা ওই পথ দিয়ে ফেরে তারা হয়তো অন্ধকারে ভুল কিছু দেখে থাকে। এই আমি আর নরেনও তো। কথাটা বলতে গিয়ে শিবু একবার থেমে যায়। না, কথাটা বলা যাবে না। তারপরে সামান্য হাসার চেষ্টা করে বলে, গাছের ছায়া দেখে নরেন কি ভয়টাই না পেয়ে গেছিল। তারপর এগিয়ে গিয়ে দেখি কিছুই নেই। পদ্ম অবাক হয়ে তাকিয়েছিল তার দিকে। ঘরের বিছানায় ঘুমিয়ে রয়েছে ওদের ছেলে মেয়ে পুঁটি আর ক্যাবলা। দুজনেই ঘুমিয়ে পড়েছে গভীর ঘুমে। পদ্মের ভয় কিন্তু যায় না। সে তাড়াতাড়ি ঘরের দরজাটা বন্ধ করে দেয়। তারপর পাশের ঘর থেকে জলের বালতি এনে দেয়। তাড়াতাড়ি পেছনে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে পোশাক ছেড়ে নিতে বলে। কিন্তু শিবু বুঝতে পারে পদ্ম ভীষণ ভয় পেয়ে আছে। মাছটা ঘরের মধ্যে একটা বড় গামলার উপরে রেখে এসে বাথরুমে যাওয়ার সময় বলে যায়, মাছটা একটা বড় কিছুতে রেখে একটা ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রাখ পদ্ম। রান্না করে রাখিস না, ঘরেই রাখ। রান্নাঘরে রাখলে আবার ইঁদুর বেড়ালে খেয়ে ফেলতে পারে। পরিষ্কার হয়ে যখন শিবু ঘরে ফিরে আসে তখন দেখতে পায় মেঝের ওপর মাছটা আর নেই। তার বদলে আসন পেতে প্রথমে তাকে খেতে দিয়েছে। খেতে বসে ভাত মাখতে মাখতে সে বলে ওঠে, মাছটা কোথায় রেখে এলি বলতো? রান্নাঘরে রেখেছি, উপরে ঝুলিয়ে রেখেছি। ঘরের মধ্যে মাছ থাকলে সারা রাত মাছের গন্ধে ঘুম আসবে না, অত উপরে আর বিড়ালও উঠতে পারবে না। শিবু আর কোনো কথা বলল না। গোটা দিন হাটের কাজ, তারপর এতটা হেঁটে আসা, সব কিছুতে সে ভীষণ ক্লান্ত হয়েছিল। তাই খাওয়া দাওয়া সেরে আর কথা না বাড়িয়ে বিছানায় ঘুমোতে চলে যায়। এক পাশে শিবু, মাঝখানে পুঁটি আর ক্যাবলা, আর অন্য পাশে পদ্ম। ঘরের আলো নিভিয়ে দেওয়ার একটু পরে শিবুর নাক ডাকার শব্দ শোনা যায়। কিন্তু পদ্ম ভালোভাবে ঘুমোতে পারে না। বারবার তার মনে পড়তে থাকে রতন খুড়োর কথা। রতন খুড়ো একবার তার বাড়িতে কি একটা যেন কাজে এসেছিল। তখন তাকে চুপি চুপি সাবধান করে দিয়ে বলেছিল, বুঝলি বউ, শিবুটা তো কোনো কথা শোনে না। হাট থেকে রাতের বেলা ফেরে। রাতের বেলা হাট থেকে ফেরার সময় একটু সাবধানে ফিরতে বলিস। ওই পেছনের রাস্তা দিয়ে না ফেরাই ভালো। খাবার দাবার, বিশেষ করে মাছ, এসব নিয়ে যদি আসে না, তাহলে ওই পথে যেন না আসে। কিন্তু কেন রতন খুড়ো, ওই পথে মাছ মাংস নিয়ে এলে কি হবে? কি হবে তা তো ঠিক জানি না, তবে শুনেছি ওই পেছনের পথে ডোবার কাছে নাকি কিছু একটা থাকে। ওই পথে মাছ মাংস নিয়ে এলে তার নাকি লোভ হয়। লোভে নাকি তার জিভ থেকে নাল পড়তে থাকে। যদি একবার সে কোনো কিছুর ওপর লোভ করে, তাহলে সেটা সে নিয়েই ছাড়ে। আর যদি নিতে না পারে, তাহলে তার ফল নাকি ভয়ানক হয়। বিছানায় শুয়ে পদ্ম এই কথাই ভেবে চলেছিল। আর ভাবতে ভাবতেই সে মনে করেছিল, শিবু যদি সত্যিই এমন কিছু দেখে থাকে। আর তারও তো মনে হলো কিছু একটা বলতে গিয়েও যেন সে বলল না। একবার নরেনের সাথে কথা বলতে হবে। গোটা রাত এমনভাবেই ভাবনা চিন্তা করতে করতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল তা তার মনে নেই। পরদিন সকালে শিবু নিজের মতো হাঁটে বেরিয়ে গেল। নরেনও গেল। প্রতিদিনের মতো সকালটা শুরু হলেও পদ্মের মনের মধ্যে কিন্তু গোটা ব্যাপারটা খচখচ করতে লাগলো। যেন কিছু একটা আড়ালে আস্তে আস্তে দলা পাকিয়ে উঠছে। রান্নাঘরে বসে রান্না করতে করতে নিজের মনেই এসব ভাবছিল সে। এমন সময় পেছন থেকে তার 10 বছরের মেয়ে পুঁটি এসে বলে, মা, আজ আমরা ইলিশ মাছ খাবো। হ্যাঁ পুঁটি, আজ ইলিশ মাছ খাবো। দাদা কোথায়? যাও যাও যাও, তাড়াতাড়ি স্নান করে নাও। পুঁটি নদীতে স্নান করতে চলে যায়। রান্নাঘরের কাছে একা বসে বসে পদ্ম তখন রতন খুড়োর কথাই ভাবতে থাকে। এই জন্যেই শিবু তাকে কোনো কিছুই খুলে বলতে চায় না।
রান্নাঘরে বসে ভাতের হাঁড়িতে হাতাটা নাড়তে নাড়তে সেসবই ভাবছিল। ঠিক তখনই তার মনে হলো দরজার বাইরে কেউ যেন একটা পায়ে পায়ে এসে দাঁড়িয়েছে। চারপাশটা দিনের আলোয় ধপধপ করছে। এমন সময় ভয় পাওয়ার কথা নয়, কিন্তু তবুও দরজাটার পাশে যেই পায়ের শব্দটা হলো অমনি পদ্ম কেমন যেন চমকে উঠল। শিবু তো সকালে বেরিয়েছে, পুটিয়ার ক্যাবলা তো নদীতে স্নান করতে গেছে, তাহলে এই সময় কি আসবে? কথাটা ভেবে সে গলা তুলে বলল, কে বাইরে? কোনো সাড়া নেই। যেই পায়ের শব্দটা শোনা যাচ্ছিল সেই পায়ের শব্দটা যেন আস্তে আস্তে এবারে উল্টো দিকে সরতে লাগলো। পদ্ম হাতাটা তুলে নিয়ে তাড়াতাড়ি বাইরে চলে আসে, আর ঠিক তখনই শব্দটা শুনে মনে হয় কে যেন দরজার এক পাশ থেকে ছুটে চলে গেল বাড়ির পেছনের দিকে। পদ্ম রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে বাড়ির পেছনে দেখে, কিন্তু না, সেখানে কাউকেই দেখা যায় না। অথচ একটু আগে সে যেন স্পষ্ট শুনেছে বাড়ির পেছনে কে যেন ছিল। ব্যাপারটা মনে মনেই থেকে যায় তার। ঘরের চারপাশটা ভালো করে ঘুরে এসে আবার ঘরের ভেতরে গিয়ে ঢোকে পদ্ম। আজ সকালে মাছটা ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিল রান্নাঘরের একপাশে। কি মনে হতে সেখানে এসে থালা তুলে এবং কাটা মাছের টুকরোগুলো দেখে নেয় একবার, তারপরে আবার রান্নায় মন দেয়। বেশ কিছুক্ষণ ওভাবেই কেটে যায়। পুটি আর ক্যাবলা ফিরে আসে না। তারা একবার নদীতে স্নান করতে গেলে ফিরতে বড্ড দেরি করে। এ কথা পদ্ম জানে, এমনটা প্রতিদিনই হয়, কিন্তু আজ যেন তার একা বাড়িতে থাকতে ভয় ভয় করে। কাল রাতে যতবার তার চোখ খুলেছে ততবারই একেবারে চোখ চলে গিয়েছিল পায়ের কাছে বন্ধ জানালাটার দিকে, আর কেমন যেন মনে হচ্ছিল জানালার ওপারে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। পদ্ম রান্নায় মন দেয়, কিন্তু বারবার তার মনে হতে থাকে বাড়ির আশেপাশে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে। একটু আগে দরজার কাছে যে দাঁড়িয়েছিল তার উদ্দেশ্যেই পদ্ম বলে ওঠে, কে? কে ওখানে? সত্যি করে বল তো, কে বাইরে? পুটি? পুটি এসেছিস নাকি? নাকি ক্যাবলা? কে? কিন্তু কোনো সাড়া নেই। পদ্ম উঠে বাইরে যাবে সেই সাহসটা করতে পারে না। রান্নাঘরের দরজাটা এবার বন্ধ করে দিয়ে কাজ করতে থাকে সে। অন্য পাশে একটা মস্ত বড় জানলা, তার মাঝে কতগুলো লোহার গরাদ। পেছনের দিকের একটা দরজা ঘরের ভেতরে ঢুকে গেছে। ঘরের দরজার দিকে পেছন ঘুরে কাজ করছিল সে। ভাত হয়ে এসেছে, এবারে ডাল আর মাছটা রান্না করবে। রাতে তাহলে বাড়ি ফিরে একেবারে গরম গরম মাছ খেতে পারবে শিব। তবে এত বড় মাছ একদিনে খাওয়া যাবে না, আজ কাল দুদিন ধরে খেতে হবে। এসব ভাবনা করেই এক মনে রান্না করতে লাগলো সে। নতুন করে আর কিন্তু কিছুই হলো না। একসময় পুটি ক্যাবলা বাড়িতে ফিরে এলো। রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করে দুই ভাই বোনে ঘুমোতে গেলেও পদ্ম কিন্তু দাওয়ার কাছে জেগে রইল বেশ কিছুক্ষণ। কিছু যেন একটা হচ্ছে বাড়ির আশেপাশে, পদ্ম কিন্তু সেটা ধরতে পারছে না, তবে কিছু একটা হচ্ছে। খুব তো বললি ওই মাছ নিয়ে গেলে নাকি ক্ষতি হবে। মাছ তো নিয়ে গেলাম, আজ রাতে রান্নাও হবে, দেখি এবার কি হয়। তুই মানুষ না অন্য কিছু বলতো শিবু? সেদিন রাতে গাছের তলায় তো নিজের চোখে দেখলি, নিজের কানে শুনলি, তারপরেও এত অবিশ্বাস। আরে বাবা, ওসব তোর চোখের আর মনের ভুল। তুই ভয় দেখিয়ে দিয়েছিলি, আর অমনি নিশ্চয়ই গ্রামের কেউ বদমাইশি করে অমন করেছে। তুই আর বদলালি না, বুঝলি? শিবু হাসে, তার হাসিতে যেন নরেনের কথাগুলো চাপা পড়ে যায়। আজকেও ওরা আবার হাঁটতে হাঁটতে সেই পেছনের পথ ধরেই বাড়ি ফিরছে, আর ওদের হাতে কিছুই নেই। কিন্তু যেই ওরা সেই মরা জলাটার কাছে এসে পৌঁছেছে, ঠিক তখনই জলার দিক থেকে একটা ঝুপ করে শব্দ হয়। সঙ্গে সঙ্গে ওরা তাকিয়ে দেখে আকাশে আজ চাঁদের আলো বেশ রয়েছে, আর সেই আলোতে দেখতে পায় জলা থেকে কেউ যেন একটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। গ্রামের রাস্তা থেকে জলাটা ডান পাশে কয়েক হাত দূরে।
চাঁদের আলোয় স্পষ্টভাবে দেখা যায় এবার জিনিসটা। একটা মানুষের শরীর, দুটো হাত সামনের দিকে রেখে ঠিক সরীসৃপের মতো হামাগুড়ি দিয়ে সে আস্তে আস্তে এগিয়ে আসছে এই দিকে, আর মুখে সেই অদ্ভুত খ্যাঁকে হাসি হেসে বলছে, আবার সেই অদ্ভুত হাসি। আর তারপরেই ওদের সকলকে অবাক করে দিয়ে লোকটা আস্তে আস্তে পেছনের দিকে হামাগুড়ি দিয়ে আবার নেমে গেল সেই মরা জলার কাছে। গোটা ঘটনায় এতটাই অবাক হয়ে গিয়েছিল ওরা দুজন যে বেশ কিছুক্ষণ কোনো কথাই বলতে পারল না। তারপর সম্বিত ফিরতেই নরেন বলে ওঠে, এখনো মানবি না শিবু, এখনো মানবি না? ওই মাছ তোরা খাস না, ওই মাছের উপরে ওই মেছো পেতনির নজর পড়েছে। শিবু সামান্য ভয় পেয়েছিল, কিন্তু তার রাগ হয়েছিল। শিবু নিজে পয়সা দিয়ে মাছ কিনেছে খাবে বলে, আর সেই মাছ কিনা ওই কোনো এক মেছো পেতনির জন্য ফেলে দিতে হবে। গোটা ব্যাপারটা সে যেন নিজে এখনো বিশ্বাস করতে পারছে না। গোটা পথে শিবু আর কোনো কথা বলল না। আস্তে আস্তে নরেন বলল, বাড়ি গিয়ে বৌদিকে বল মাছ আর রান্না করতে হবে না, ফেলে দিক, তারপর দেখা যাবে। শিবু কোনো কথা না বলে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ঢুকতেই ইলিশ মাছ ভাজার একটা সুন্দর গন্ধ তাকে আচ্ছন্ন করে ফেলে। বাইরের সেই ভয়টা কখন যেন তার মাথা থেকে উধাও হয়ে গেছে। কিন্তু শিবু লক্ষ্য করেনি ঠিক তার পেছনে পেছনে তার যে ছায়াটা মাটির বুকে শরীর মিশিয়ে বাড়ির ভেতরে ঢুকছিল, সেই ছায়াটার উপর ভর করে কি যেন একটা আস্তে আস্তে ঘরে ঢুকে এলো। বাহ, দারুণ রান্না করেছিস তো পদ্ম। আচ্ছা, একটা পচা গন্ধ পাচ্ছ? পচা গন্ধ? কই না তো, কেন কোথাও কিছু পচেছে নাকি? সকাল থেকেই যেন বাড়িতে একটা পচা পচা কেমন গন্ধ পাচ্ছি, কিন্তু কোথা থেকে আসছে কিছুই বুঝতে পারছি না। বাড়ির পেছনের দিকে জঙ্গলে হয়তো কোনো ইঁদুর বিড়াল মরেছে, তাই হয়তো অমন গন্ধ আসছে। ওসব নিয়ে ভাবিস না বউ, তুই মাছ খা। না না, আমি খাবো না, তুমি খাও। কিন্তু কেন, মাছ খাবি না কেন? না না না, ও মাছ খেতে আমার ভালো লাগছে না, শরীরটা কেমন যেন করছে। দুপুরেও ঠিকভাবে খেতে পারিনি, খেলেই যেন বমি হয়ে যাবে, তাই 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 খাবো না, আমি ও মাছ খাবো না। তোমরা খাও, আমি ওই লেবু দিয়ে একটু ভাত খেয়ে নেব। খেতে খেতেই শিবু হাত তুলে কপালটা দেখে পদ্ম। গায়ে সামান্য জ্বর হয়েছে বলে মনে হয়, তাই সে আর জোর করে না। পাশে বসে পুটিয়ার ক্যাবলা আনন্দের সঙ্গেই মাছ খেয়ে চলেছে। শিবুর মতো ওদেরও ইলিশ মাছ বেশ পছন্দের। শিবু বলে, কিরে ক্যাবলা, মাছ পছন্দ হয়েছে? ক্যাবলা শিবুর কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। খাওয়া দাওয়ার পরেও কিন্তু বেশ খানিকটা মাছ থেকে যায়। সেটা রান্নাঘরে ঢাকা দিয়ে উপরে ঝুলিয়ে রাখে পদ্ম। তারপর সবাই শুয়ে পড়লে পদ্ম রান্নাঘরের দরজাটা আটকে ঘরে যাওয়ার আগে একবার তাকিয়ে দেখে রান্নাঘরে ঝুলতে থাকা মাছের বাটিটার দিকে। কিছু যেন একটা ভাবে, তারপর আস্তে আস্তে গিয়ে উঠে পড়ে বিছানায়। রাতে প্রথম ঘুমটা ভেঙে গিয়েছিল পদ্মের। ঘুম ভাঙতে সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। ঠিক কিসের শব্দ তা সে বুঝতে পারে না। ঘুমছকে ছিল বলেই হয়তো প্রথমে শব্দটার উৎসটা বুঝতে পারছিল না, কিন্তু তারপরেই মনে হলো কেউ যেন কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এমন একটা শব্দ হচ্ছে। শব্দটা ঠিক রান্নাঘরের কাছ থেকে আসছে। ঘরের ভেতরে একপাশে আলো জ্বলছিল,
সেই হ্যারিকেনটার দিকে তাকিয়ে একবার দেখে নেয় পদ্ম। হ্যারিকেনের আলোয় ঘরের এক পাশটা আলোকিত হয়েছে বেশ। ঘরের জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে ঘুমিয়ে রয়েছে। শিবুর নাক ডাকার শব্দ আসছে। পাশে পুটি ক্যাবলা দুজনেই ঘুমিয়ে। পদ্ম আস্তে আস্তে উঠে রান্নাঘরের দরজাটার কাছে গিয়ে দাঁড়ায়। চারপাশটা অন্ধকার, এখন যেন আরো বেশি অন্ধকার বলে মনে হচ্ছে তার চোখে। কেমন যেন মাথার ভেতরটা ধকধক করছে পদ্মে। তার গলা শুকিয়ে আসে, কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে সে রান্নাঘরের দরজাটার কাছে গিয়ে কান পাতে, আর তাতে শুনতে পায় রান্নাঘরের ভেতরে কেউ যেন কিছু একটা খেয়ে চলেছে। কামড়ে কামড়ে খাওয়ার শব্দ শুনতে পায় পদ্ম। মাঝে মাঝে শুরুত করে যেন ঝোল টেনে নেওয়ার শব্দই হয়। আর ঠিক তখনই রান্নাঘরের ভেতর থেকে অদ্ভুত গলায় কেউ যেন বলে ওঠে, গলাটা শুনে পদ্মের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে যা আশা করেছিল সেই সর্বনাশটাই হয়ে গেছে। তাহলে রতন খুড়ো মিথ্যে বলেনি, মিথ্যে বলেছে শিবু। আর নরেনের বউয়ের সাথে পদ্ম কথা বলে দেখেছে নরেনও বাড়ি ফিরে ভয়ের কিছু একটা বলেছিল, কিন্তু খুলে কিছু বলে। এবারে যেন সমস্ত কিছু মিলিয়ে ফেলতে পারে পদ্ম। আর এই কারণেই রান্নার সময় তার ঘরের আশেপাশে কেউ যেন ছিল। একটা কৌতূহল হয় পদ্মে, আর তাতেই সে এবার কান সরিয়ে নিয়ে রান্নাঘরের দরজার উপরে চোখ রাখে। অন্ধকারে চোখটা সয়ে আসতে খানিকটা সময় লাগে। রান্নাঘরের জানলাটা কখন যেন খুলে গেছে। আর শুধু তাই নয়, রান্নাঘরের বাইরের দিকের দরজাটাও অল্প খোলা। সেই দরজা দিয়ে চাঁদের আলো ঘরের ভেতরে এসে ঢুকছে। বেশ কিছুক্ষণ একভাবে তাকিয়ে থাকার পর হঠাৎ করেই পদ্মের চোখ পড়ে রান্নাঘরের ঠিক মাঝখানে মেঝের ওপর কেউ যেন একটা বসে আছে। ভালো করে জিনিসটা দেখার জন্য পদ্ম আস্তে আস্তে ঘরের দরজাটা খোলে। এত আস্তে খোলে যেন ঘরের ভেতর কারো ঘুম না ভেঙে যায়। এর আগেই পদ্ম হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে এনেছিল। তারপর কোনো রকমে কাঁপা কাঁপা বুকে ঘরের দরজা পেরিয়ে আসতে গিয়ে থমকে দাঁড়ায় রান্নাঘরের দরজার পাশে। হ্যারিকেনটা বাইরে রেখে দিয়েছিল, সামনে নিয়ে যাওয়ার সাহস সে পায়। ঘরের ভেতর থেকে তখনও সেই কচর মচর শব্দ আর শুরুত করে নাল টানার শব্দটা ভেসে আসছে। বাইরে চাঁদের আলো যেন নিজের সর্বস্বটুকু উজাড় করে দিয়েছে আজ রাতে। আকাশের দিকে তাকিয়ে মনে হলো আজ পূর্ণিমা। পদ্মের বুকের ভেতর যেন একসঙ্গে হাজারটা হাতুড়ি পড়তে থাকে। শিবুকে জাগাবার কথা একবার সে ভেবেছিল, কিন্তু শিবু তো এই সমস্ত কথা মানে না। আর তাছাড়া শিবুকে দেখাবার জন্য তো প্রথমে তার ব্যাপারটা দেখা দরকার। পদ্ম যেই ঘরের দরজাটার কাছে এসে উকি মেরে সামনের দিকে তাকিয়েছে, ঠিক তখনই দেখতে পেল ঘরের ভেতরে যে বসে রয়েছে তার মুখটা উল্টো দিকে। সে দরজার দিকে পেছন ঘুরে বসেছে। দুপায়ের উপর উবু হয়ে বসে দুটো হাত সামনের দিকে রেখে মাথাটা নামিয়ে এসে কিছু যেন খাচ্ছে। পদ্মের গলা কাঁপতে থাকে। কাঁপা কাঁপা গলাতে এবারে সে বলে ওঠে, কে কে ওখানে? কে? পদ্মর গলা শুনে এবার ঘরের ভেতরে থাকা ছায়ামূর্তি নিজের খাওয়া থামিয়ে দেয়। একটা অদ্ভুত গর্জন করে পেছনের দিকে মুখটা অর্ধেকটা ঘোরায়। এর মধ্যেই পদ্ম পেছন থেকে যতটা দেখতে পেয়েছে তাতে তার মনে হয় যে বসে আছে তার গোটা শরীর থেকে যেন কাদা আর জল গলে গলে মাটিতে পড়ছে। একটা অদ্ভুত পচা গন্ধে ছড়িয়ে রয়েছে চারপাশটা। সেই গন্ধের সাথে মিলে রয়েছে একটা হিংস্র দুর্গন্ধ। কেমন করে যেন পদ্মের গোটা শরীরটা পাথরের মতো হয়ে যায়, কারণ ততক্ষণে সেই জিনিসটা মুখ ঘুরিয়ে তার দিকেই তাকিয়েছে। তার লাল চোখ আর মুখের লম্বা লম্বা সাদা অমসৃণ দাঁতগুলো সে দেখতে পেয়েছিল। একটা প্রবল ভয় যেন ঠান্ডা বাতাসের মতো ঝাপটা দিয়ে পদ্মের গায়ের উপর এসে পড়ল।
কানের কাছে কেউ যেন বলল, কে 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 তুমি এখানে এখানে কি করছো? ঘরের ভেতর থেকে সেই ছায়া মূর্তি কিন্তু আর মাথা ঘোরায় না। সামনের দিকে কচর মচর করে খেতে খেতেই হিংস্র অথচ অদ্ভুত গলায় বলে ওঠে, কিন্তু কিন্তু তুমি তো মানুষ নও। তাহলে তাহলে তুমি তুমি এখানে কেন? এতক্ষণ পর্যন্ত পদ্ম তাও সমস্ত কিছু সহ্য করতে পারছিল, কারণ তার সামনে বসে থাকা সেই মেছো পেতনি যতই ভয়ানক হোক না কেন তার কোনো ক্ষতি করছিল না, এক মনে মাছ খেয়ে চলেছিল। কিন্তু এবারে তার কথাতে পদ্ম ভয় পেয়ে যায়। দুহাতে নিজের মুখ ঢেকে চিৎকার করে বলে ওঠে, না 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 না, তুমি কি বলছো? না, তুমি তুমি ওই তুমি ওই মাছ নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। তোমার আরো মাছ লাগলে আমি তোমায় তাও দেবো। যাও যাও যাও, সব নিয়ে যাও, সব নিয়ে যাও। কিন্তু কিন্তু ওসব কথা বলো না, ওসব কথা, দোহাই তোমার, বলো না। কথাটা বলে ঘরের মাঝখানে বসে থাকা সেই বিভৎস মূর্তি হঠাৎ করে ঘরের মধ্যে থাকা মাছের বাটিটা ছুঁড়ে দেয় দেওয়ালের দিকে। তারপর ছিটকে বাইরে বেরিয়ে এসে একদম পদ্মের মুখোমুখি দাঁড়ায়। পদ্মের মাথার চুলগুলো সেই বাতাসে উড়ে যায় পেছনের দিকে। মুখের সামনে সেই বিভৎস মুখটাকে দেখে পদ্মের মুখে ভয়ের আর্তনাদ ও গলায় যেন আটকে যায়। নিজের দুটো চোখের সামনে বিভৎস দুটো লাল রঙের চোখ, তার মুখের অমসৃণ দাঁতগুলো থেকে বেরিয়ে আসছে ইলিশ মাছের টুকরো, কাঁটা। অদ্ভুত ভয়ঙ্কর লাগছে তার মুখটা। তার মধ্যে অদ্ভুত একটা হাসিতে যেন পদ্মর কানের ভেতরটা পর্যন্ত ঝনঝন করে ওঠে। পদ্ম প্রাণপণে দুটো হাত নিজের চোখের সামনে চাপা দিয়ে চিৎকার করে ডেকে ওঠে, বাঁচাও, বাঁচাও। তারপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটির উপরে। কিছুই তো বুঝতে পারছি না শিবু, এত রাতে বৌমা যে কেন বাড়ির বাইরে ছিল সেটাই তো বোঝা যাচ্ছে না। তুমি কিছু জানো? না খুড়ো, আমার মনে হয় পাশের ঘরে বোধহয় রাতে বিড়াল ঢুকেছিল। মাছ ভাজা ছিল খানিকটা, আজ রান্না করার কথা ছিল। সে মাছের বাটি উল্টেছে, আর রান্না করা মাছও ছিল খানিকটা, সেটাও বোধহয় কোথাও এদিক ওদিক সরিয়ে ফেলেছে। তুই তো বললি ছড়িয়ে রয়েছে, কিন্তু মাছের টুকরো কিন্তু একটা আস্ত পাওয়া যায়নি। ছড়িয়ে ছিটিয়ে ছিল কাঁটা আর চিবনো মাছ। কিন্তু বিড়াল যদি হয় তাহলে বৌদি ভয়ে জ্ঞান হারাবে কেন? কিছু বোঝা যাচ্ছে না শিবু, কিছুই বোঝা যাচ্ছে না। আমার কিন্তু ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। বাড়ির আশেপাশের বাতাসটা কেমন যেন। তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করছো খুড়ো, ওসব কিছুই না। আমার মনে হয় রাতের বেলা বাড়ির বাইরে বেরিয়ে হঠাৎ করে কিছু একটা দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে। আর এমনিতেই বলছিল দুপুর থেকে শরীরটা নাকি ভালো লাগছে না।
বেশ জ্বরও ছিল, কিন্তু আমায় না ডেকে কেন যে একা একা বেরোতে গেল কে জানে। বিছানায় শুয়েছিল পদ্ম। তার জ্ঞান এখনো ফেরেনি। বিছানার দুপাশে পুটি আর ক্যাবলা ছলছল চোখে বসে মাঝে মাঝে পদ্মের গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কবিরাজ এসেছিল, দেখে গেছে, বলেছে কিছু একটা দেখে ভয় পেয়ে আর না হয় অতিরিক্ত দুর্বলতার জন্যই এমনটা হয়েছে, বিশ্রাম করলেই ঠিক হয়ে যাবে। তারপরেই নরেন খবর পেয়ে রতন খুড়োকে সঙ্গে করে নিয়ে এসেছে। রতন খুড়ো এবার শিবুকে পাশের ঘরে এনে বলল, কিন্তু নরেন তো আমায় অন্য কথা বলল তোরা নাকি একটা গোটা ইলিশ মাছ নিয়ে রাতের অন্ধকারে ওই মরা ডোবার পাশ থেকে এসেছিস, আর ওখানে নাকি পরপর 2 দিন রাতে তোরা কিছু দেখেছিস। এইবারে শিবু বুঝতে পারল রতন কেন এত তাড়াতাড়ি এসেছে। ইতস্তত করে বলল, আরে না না, ওসব কিছুই নয় খুড়ো। থাম তুই, এত বছর ধরে আমি এই গাঁয়ে রয়েছি, তুই আমার চেয়ে বেশি জানিস। ওরা আজকালকার ছেলেরা কিছুই বিশ্বাস করিস না, কিন্তু নিজের চোখের সামনে এসব দেখেও বুঝতে পারছিস না। তোর ঘরে বিড়াল ঢুকে মাছ খায়নি, মাছ তো অত উপরে ছিল। বিড়াল যদি লাফিয়ে মাছের বাটি নিচে ফেলতো তাহলে সেই শব্দে তো তোদের ঘুম ভেঙে যেত। বিড়াল দেখে ভয় পাবার মতো মেয়ে পদ্ম নয়। এখনো বোঝ কিছু একটা হয়েছে, বড় ভুল করেছিস তুই। সত্যি করে আমায় বলতো, রাতের বেলা ওই মাছ কে কে খেয়েছিল? এ কথার উত্তর শুনেই রতন খুড়োর চোখ গোল গোল হয়ে যায়। তার মানে তুই মরবি আর সঙ্গে ছেলে মেয়ে দুটোকেও নিয়ে যাবি? বৌমা ঠিকই করেছে, খায়নি। তোকে বারণ করেছিল কিন্তু শুনিসনি। যে কারণেই হোক, বৌমা না খেয়ে ভালোই করেছে। তার কোনো ক্ষতি হবে বলে মনে হয় না, তাই বোধহয় এত কাছে পেয়েও সে কোনো ক্ষতি তার করেনি। তখনই পাশের ঘর থেকে নরেন এসে বলে, খুড়ো, বৌদির জ্ঞান ফিরেছে। ওরা 3 জন বিছানার পাশে এসে দাঁড়ায়। পদ্মের জ্ঞান ফিরেছে। বিছানা থেকে ওঠার চেষ্টা করতেই বুঝতে পারে শরীরটা বড্ড দুর্বল, মাথার ভেতরটা কেমন যেন ঝিম ধরে আছে। রতন ঘরে গিয়ে বলে, একদম উঠতে হবে না বৌমা, চুপ করে শুয়ে থাকো। তোমার শরীরটা এমনিতেও ভালো নেই, নিবারণ এসেছিল, ওষুধপত্র দিয়ে গেছে, ওই সব খাও। আর আজকের দিনটা না পুরো বিশ্রাম নাও, তোমায় কিছু করতে হবে না। এই নরেন, আজকের খাবার দাবার না হয় তুই তোর বউকে বলে তোর বাড়ি থেকে আনিয়ে দিস, বুঝলি? কিন্তু বৌমা, রাতের বেলা কি হয়েছিল বলো তো? পদ্ম একবার পুটি আর ক্যাবলার দিকে তাকাল, তারপর ওদের দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে সমস্ত কথা বলতেই ঘরের ভেতরে থাকা সকলেরই মাথার চুল যেন খাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। একটা প্রচণ্ড ভয় নরেন আর শিবুকে ঘিরে ধরল। তার চেয়ে বেশি ভয় পেয়েছিল নরেন আর রতন। পুটি আর ক্যাবলা তেমন কিছু বুঝল না। কোনো রকমে কথা শেষ করে কাঁদতে কাঁদতে পদ্ম বলল, না 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 না, আমি আর এখানে থাকবো না। আমি আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আজই বাপের বাড়িতে চলে যাব। অনেকবার বলেছিলাম, অনেকবার। আমার কোনো কথা শোনেনি, আর তার জন্য আজ এত বড় একটা বিপদ হলো। আহা বউ, তুই এমন করিস না। তুই ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেলেও এই বিপদ থেকে কিন্তু উদ্ধার পাবি না। যদি ওদের কোনো ক্ষতি হওয়ার থাকে তাহলে কিন্তু সেখানেও হবে। না করো না, আমি কিছুতেই এখানে থাকবো না। আমার বারবার বারণ করা সত্ত্বেও ওই কাজই করেছে। আর ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আজ আমার ছেলে মেয়ে দুটোই মরবে। আমি সেটা নিজের চোখে দেখতে পারবো না। সে 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 আমায় বলে গেছে ওদের কাউকে ছাড়বে না। যারা মাছ খেয়েছে তাদের 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 রক্ত মাংস খাবে না। আমি এখানে থাকবো না।
কথাটা শুনে এতদিন পরে শিবুর কেমন যেন একটু আত্মগ্লানি হলো। সত্যিই তো, বারবার তাকে নরেন সাবধান করেছে, তার বউও বলেছে, এমনকি রতন খুড়ো এসব নিয়ে মাঝে মাঝেই বলেছে। নিজের চোখে দেখা সত্ত্বেও সে কিছুই বিশ্বাস করতে চায়নি, সব কিছুই হেসে উড়িয়ে দিয়েছে। এখন যদি সত্যি এমন কিছু হয়, যদি সত্যি পুটি কিংবা ক্যাবলার কিছু হয়, তাহলে শিবু কোনো কথা বলতে পারল না, মাথা নিচু করে ঘরের একপাশে দাঁড়িয়ে রইল। রতন খুড়ো ওদের সবাইকে ঘর থেকে বার করে দিয়ে একা পদ্মের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলল। তারপর বেরিয়ে যাওয়ার সময় শিবুকে বলে গেল, একটু সাবধানে আজকের রাতটা থাকিস বাবা, কাল সকালেই আমি কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করব। শিবু কোনো কথা বলল না। সবাই চলে যাওয়ার পরেও শিবু দেওয়ার কাছেই বসে রইল বেশ কিছুক্ষণ। পদ্ম উঠে নিজের মতোই কাজ করতে লাগলো। মাছের সেই বাসনপত্র সমস্ত কিছু ফেলে দিয়ে এলো বাইরে। রান্নাঘর নতুন করে ধুয়ে মুছে রান্না করলো, খেতেও দিল। সবই আগের মতোই, কিন্তু শিবুর সঙ্গে একটাও কথা বলল না পদ্ম। সেদিন রাতে বিছানায় শুয়ে থাকতে থাকতে শিবু ভাবল, যদি সেই মেছো পেতনি সত্যি সত্যি ফিরে আসে আর ওদের দুজনকে মারে, তাহলে কি হবে? এসব ভাবতে ভাবতেই সে বিছানায় শুয়েছিল। আগের মতোই ক্যাবলা, পুটি, তার পাশে পদ্ম। কিন্তু পদ্ম যে ঘুমায়নি সেটা বুঝতে পারছে না শিবু। একসময় আস্তে আস্তে বলল, পদ্ম, আমার বড় ভুল হয়ে গেছে। তুই বিশ্বাস কর তুই, আমি ছেলে মেয়েটার কোনো ক্ষতি করতে চাইনি। কোনো কথা বলে না পদ্ম। শিবু আবার বলে, আমার ভুল হয়েছে, কিন্তু আমি আর এসব করব না। বিশ্বাস কর, তুই যা বলবি আমি সেই কথাই শুনবো। তাও পদ্ম কোনো কথা বলে না। শিবু এবার এগিয়ে এসে পদ্মের গায়ের উপর একটা হাত রেখে বলে, পদ্ম, পারলে আমায় ক্ষমা করে দিস। পদ্ম কিছু বলে না। শিবু বুঝতে পারে পদ্মের রাগ হয়েছে, তাই সে অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়ে। সে রাতে কিছুই হয় না, কিন্তু গোটা রাতে শিবুর মনে হয় বাড়ির আশেপাশে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পদ্মের এমন নিশ্চুপ হয়ে যাওয়া শিবুর কেমন যেন অদ্ভুত মনে হতে থাকে। তবুও সে বিশ্রাম নেওয়ার চেষ্টা করে। একটা গোটা দিন বাড়িতেই কেটে গেছে, কাল হাটে না গেলেই নয়। তাই শিবু একটু ঘুমোবার চেষ্টা করল। এখনো পর্যন্ত কিছুই হয়নি। হঠাৎ করেই শিবুর মাথায় একটা ভাবনা এলো। সকলে যেগুলো ভাবছে সেগুলো স্মৃতি নাও হতে পারে, তাই না? শিবু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু অনেক রাত্রের দিকে হঠাৎ করে দরজা খোলার শব্দে তার ঘুমটা ভেঙে যায়। দরজার দিকে তাকাতে সে দেখতে পায় ঘরের দরজা তো বন্ধ। তাহলে দরজা খোলার শব্দ কোথা থেকে এলো? ঘরের ভেতরটা আধো অন্ধকার। হ্যারিকেনের অল্প আলোয় এবারে রান্নাঘরের দরজার দিকে তাকাতে দেখতে পায় রান্নাঘরের দিকে যাওয়ার দরজাটা খোলা, আর সেই দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে কে যেন একটা। যে দাঁড়িয়ে রয়েছে তার ছায়া মূর্তিটা খুব একটা বড় নয়, ছোট। সঙ্গে সঙ্গে শিবুর বুকের ভেতরটা কেঁপে ওঠে, আর ততক্ষণে সেই মূর্তিটা দরজা দিয়ে বাইরে বেরিয়ে পড়েছে। শিবু পাথরের মতো বিছানায় বসে থাকে কিছুক্ষণ। তারপর বিছানার দিকে চোখ পড়তেই তার গোটা শরীরের রক্ত যেন হিম হয়ে যায়। বিছানায় পুটি নেই, কিন্তু পুটি কোথায় গেল? ওটা কি পুটিই ছিল তাহলে? শিবু তাড়াতাড়ি বিছানার উপরে উঠে বসে, তারপর জোর গলায় ডেকে ওঠে পদ্মকে। পদ্ম, পদ্ম, তাড়াতাড়ি ওঠ, পুঁটি বোধহয় বাইরে কোথাও চলে গেছে। শিবুর গলা শুনে পদ্ম তাড়াতাড়ি বিছানার উপরে উঠে বসে পুটিকে দেখতে পায় না। ক্যাবলা অঘরে ঘুমিয়ে রয়েছে। ঠিক তখনই বাইরে থেকে একটা চাপা হাসির শব্দ ভেসে আসে। শিবুর মতো পদ্মের বুকের ভেতরটাও কেমন যেন হিম হয়ে যায়। এই হাসির শব্দটা আমি চিনি। সেদিন রাতে আমি যাকে দেখেছিলাম,
এটা সে এসেছে। ও ও ও আবার এসেছে, আবার এসেছে। ও ও ও পুটিকে নিয়ে গেছে, নিয়ে গেছে ও। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর যেন বজ্রপাত হয়। পদ্ম আর শিবু তাড়াতাড়ি এক ছুটে রান্নাঘরের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখে রান্নাঘর থেকে বাইরে যাওয়ার দরজাটা খোলা। এই দিক দিয়ে বাড়ির পেছনের দিকে যাওয়া যায়। পেছনের দিকে একটা ছোট জঙ্গল মতো জায়গা পেরিয়ে পড়া যায় পেছনের রাস্তায়। হাসির শব্দটা ভেসে আসে সেই পেছনের রাস্তার দিক থেকে। আর কিছু না ভেবে ওরা দুজনে ছুটতে থাকে সেই রাস্তার দিকে, আর প্রাণপণে চিৎকার করে ডাকতে থাকে পদ্ম, ফিরে আয়, ফিরে আয় পুটি, ফিরে আয় পুটি। কিন্তু পুঁটি ফিরে না। পেছনে সেই রাস্তার ওপর যখন ওরা পড়েছে, ঠিক তখনই দেখতে পায় ওদের থেকে প্রায় কয়েক হাত দূরে আস্তে আস্তে হেঁটে হেঁটে একটা ছোট্ট ছায়ামূর্তি এগিয়ে চলেছে সেই মরা জলার দিকে। কথাটা মুহূর্তের জন্য মনে হয়েছিল শিবুর, কিন্তু সেটাই কেন মনে হলো তা সে বুঝতে পারল না। তবে পদ্ম বুঝতে পেরেছিল সেই মেছো পেতনি ওকে টেনে নিয়ে যাচ্ছে, কারণ পথের দুপাশে গাছের তলার অন্ধকার ছায়ার মধ্যে কারা যেন অপেক্ষা করছিল ওদের জন্য। আর ওদের দেখেই তারা যেন নিঃশব্দে হেসে উঠেছিল। পদ্মর কানের কাছে কেউ যেন বলে গেল, পদ্ম থমকে যায়। এমন একটা কথা কেউ বলল কেন? কিন্তু শিবু ততক্ষণে সামনের দিকে ছুটতে ছুটতে চেঁচিয়ে ডাকছে পুঁটিকে, কিন্তু পুঁটি দাঁড়ায় না। পদ্ম দেখতে পায় আরেকটু ছুটে গেলেই শিবু ধরে ফেলবে পুঁটিকে। আর ঠিক তখনই একটা অদ্ভুত সম্ভাবনা পদ্মের মাথায় আসতেই তার শরীরের সমস্ত রক্ত যেন মাথার পেছনে গিয়ে জমা হয়। যেন মনে হয় মাথাটা বড্ড ভারী হয়ে এসেছে এক মুহূর্তের মধ্যে। সঙ্গে সঙ্গে পেছনের দিকে ঘুরে তাকায়, আর ঠিক তখনই পথের পাশের ছোট জঙ্গল পেরিয়ে বাড়ির রান্নাঘরের দিকে তাকাতেই মনে হয় চাঁদের আলোয় রান্নাঘরের দরজাটার কাছে দাঁড়িয়ে রয়েছে সেই বিভৎস মূর্তি। পদ্ম চিৎকার করেছিল, তার আগেই শিবু জড়িয়ে ধরেছিল পুঁটিকে। শিবু জড়িয়ে ধরতেই পুঁটি যেন ঘুমিয়ে পড়েছে এমনভাবে তার গায়ের উপর ঢলে পড়ে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়িতে চলো, ঘরে ঘরে ক্যাবলা একা রয়েছে। কথাটা যেন শিবুর কানেও গিয়ে পৌঁছায়, আর সঙ্গে সঙ্গে সেও ভয় পায়। পুঁটিকে বাঁচানোর জন্য ওরা দুজনেই তাড়াহুড়ো করে ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে। ঘরের দরজা জানলা সব খোলা। ঘরের মধ্যে ক্যাবলা শুয়ে রয়েছে। প্রাণপণে ওরা ছুটতে ছুটতে চলে আসে বাড়ির কাছে, কিন্তু তার মধ্যেই ওদের মনে হয় এই এতটুকু পথ দৌড়ে আসতে ওদের যেন কত সময় লেগে গেছে। বাড়িটা যেন তাদের কাছে আসতেই চাইছিল না। যাওয়ার সময় তারা প্রাণপণে দৌড়ে চলে গিয়েছে, কিন্তু আসার সময় যেন তারা হাঁপিয়ে যাচ্ছিল। কপালে ঘাম দেখা দিচ্ছিল, যেন মনে হলো এই 5 মিনিটের পথ তাদের ছুটে আসতে আসতে 1 ঘন্টা কেটে গেছে। কিন্তু সে যাই হোক, রান্নাঘরের কাছে এসে পা রেখে শিবু যেই ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই ঘরের ভেতর থেকে রক্ত জল করা সেই হাসির শব্দটা ভেসে ওঠে। আর কেউ যেন বলে ওঠে, তারপরেই ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দের সঙ্গে সঙ্গে ঘরের জানলার পাল্লাটা দরাম শব্দ করে খুলে যায়। পুঁটিকে রান্নাঘরের পাশে বসিয়ে রেখে ঘরের ভেতরে ছুটে যায় শিবু। আর তারপরেই বিছানার দিকে তাকিয়ে তার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে আসে। পদ্ম যখন ছুটে রান্নাঘর থেকে ঘরে যাওয়ার দরজার কাছে এসে দাঁড়িয়েছে, তখন বিছানার দিকে তাকাতেই ধপ করে পড়ে যায়। শিবু অবাক হয়, তার চোখে জল আসে না।
অতিরিক্ত দুঃখ বোধ হয় মানুষকে পাথরের মতো করে দেয়। পদ্মেরও এমন অবস্থা হয়েছিল। সে শুধু ঠান্ডা চোখে শিবুর দিকে তাকায়, তারপরে বলে, আমার একটা কথা শুনলে তোমার কি ক্ষতি হতো বলো তো? এর চেয়ে বেশি ক্ষতি হতো কি? শিবু উত্তর দিতে পারে না। কি উত্তর দেবে সে? তার জন্যই তো এসব কিছু হচ্ছে। বিছানার উপর লণ্ডভণ্ড হয়ে ছড়িয়ে রয়েছে ক্যাবলার মৃতদেহটা। তার মাথা, হাত, পা, এমনকি শরীরের টুকরো টুকরো অংশ কেউ যেন চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আর তারপর সেই চিবিয়ে খাওয়া মাংস ঘরের চারপাশে ছড়িয়ে ফেলেছে। শুধু তার মাথাটা আস্ত রয়েছে। মাথাটা বিছানার একটা বালিশের উপরে রেখে গেছে। তার চোখ দুটো বন্ধ। গলার কাছ থেকে রক্ত বেরিয়ে এসে পড়ছে বিছানায়। পুটি তখনও কেমন একটা ঘোরের মধ্যে ছিল। রান্নাঘরের দরজার কাছেই চুপ করে বসেছিল সে। পদ্ম এগিয়ে যায় তার দিকে। তারপর পুটিকে কোলে করে তুলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে গলায় বলে, কাল সকালে আমি পুটিকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। শিবু আর কোনো কথা বলতে পারে না। কি কথা বলবে সে? কথা বলার মতো তার কাছে তো আর কোনো কথা নেই। গোটা রাত এমনভাবেই কেটে যায়। পরদিন সকালে রতন খুড়ো কি মনে হতে সকাল সকাল এসে পড়েছিল শিবুর বাড়িতে। গোটা ঘটনা দেখে সে কেমন যেন হতভম্ব হয়ে যায়। গ্রামের লোকেরা জড়ো হয়। সবাই সমস্ত কিছুই জানার পরে বেশ ভয় পেতে শুরু করে। মেছো পেতনি প্রেতের কথা তারা আগেও শুনেছে, কিন্তু এভাবে ঘরের ভেতর ঢুকে ঘুমন্ত ছেলেকে অত নৃশংসভাবে মেছো পেতনি প্রেত মেরে রেখে যায়, সে কথা ওরা কখনো শোনেনি। সবাই শিবুকে দোষ দিতে থাকে। এক পর্যায়ে শিবুর যেন মনে হয় সে নিজেই তো একটা ভুল করে ফেলেছে, তার জন্যেই এমন অবস্থা। তার জন্যেই গ্রামের সমস্ত লোকেরা এত বড় বিপদে পড়ে গেছে। রতন খুড়ো কিন্তু ব্যাপারটা বুঝেছিল, তাই নরেনকে একপাশে নিয়ে গিয়ে কি যেন শলা পরামর্শ করল। তারপর শিবুর কাছে এসে বলল, যা হয়েছে তার পেছনে কাজ করার ক্ষমতা আমার নেই। কোনো ওঝাকেই বোধহয় ডাকতে হবে। তুই বাড়িতেই থাক। খুড়ো খুড়ো আমার আমার একটা যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি আজই বাপের বাড়িতে চলে যাব। এখানে থাকলে আমার মেয়েটাও মরবে। পাগলামি করিস না বৌমা, তুই বুঝতে পারছিস না। তুই যেখানেই যা ও তোর পিছু ছাড়বে না। উটিকে সে আবার মারতে চাইবে। এখানে থাকলে তোদের বিপদ বরং কম হবে। আজ রাতের আগেই আমি কোনো একটা ব্যবস্থা করব। কিন্তু যদি আজ রাতে কোনো একটা ব্যবস্থা না করতে পারেন তাহলে আর কি, তখন তোর যা ভালো মনে হয় করিস। কিন্তু এখন বাবু আমার কথা শোন। পদ্ম কথা শোন, কিন্তু ঘরের ভেতরে ঢুকে পুটিকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে রেখে দেয়। শিবু গোটা দিন বাড়ির বাইরে দাওয়ার উপরে বসে থাকে। কাল রাতের দেখা সেই বীভৎস দৃশ্যটা সে যেন এখনো ভুলতে পারে না। শিবু কেমন যেন অবসন্ন হয়ে পড়েছিল। গ্রামের লোকেরাই সমস্ত ব্যবস্থা করে মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়েছিল। তারপর ফিরে আসার পর থেকেই এই অবস্থা। পদ্ম দরজা খোলেনি। না খাওয়া না ঘুমানো অবস্থায় শিবু ঘরের বাইরে। বিকেলের দিকে রতন খুড়ো আর নরেন যায় জগাই ওঝাকে আনতে। ওঝা কিন্তু বাড়ির ভেতরে ঢোকে না। সে বাড়ির বাইরে দাঁড়িয়ে বাড়ির পেছনের জঙ্গলটার দিকে তাকিয়ে দেখে বেশ কিছুক্ষণ। তারপর সেদিকে এগিয়ে গিয়ে বলে, বাড়িতে কিছু আছে কিছু। ওইখানে কিছু ফেলেছিল কেউ। তারপরে ওইখানে এসে বাসা বেঁধেছে। কিন্তু বাবা, আপনাকে তো সবই আমরা বললাম, কিন্তু ওইখানে কি আছে? বাড়িতে আসার জন্যেও তার একটা স্থান প্রয়োজন। ওই স্থানে সে এসে লুকিয়ে থাকে। ওইখানে নিশ্চয়ই কিছু আছে। ওইখানে কি কিছু ফেলা হয়েছিল? হতে পারে, তা তো ঠিক জানি না। ওই তো শিবু এসেছে। বাবা শিবু,
ওই জঙ্গলের মধ্যে কি তোরা রাতের বেলা এর মধ্যে কিছু ফেলেছিলি নাকি? হ্যাঁ, ওই যেদিন ওই প্রেত মাছ খেতে এসেছিল না, তারপরে মাছের অবশিষ্ট অংশগুলো আর বাসনপত্র সব ওখানেই ফেলেছিলাম। কিন্তু কেন বলুন তো? সর্বনাশ হয়েছে। ওই সমস্ত জিনিস এখানে রাখা যাবে না, ওসব পুড়িয়ে ফেলতে হবে। ওগুলো কি আর ওখানে আছে? এই কদিনে তো অল্প অল্প করে টেনে নিয়ে গেছে বোধহয়। আচ্ছা, তাহলে কি গোটা ঝোপটায় আগুন লাগিয়ে দেবো? ওঝা সম্মতি জানালো। গোটা ঝোপে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো। গোটা ঝোপে আগুন জ্বলছে, আর ঠিক তখনই আশেপাশে যেন একটা অদ্ভুত হাওয়ার চঞ্চলতা দেখা গেল। ওঝার মুখে হাসি ফুটে উঠল। সে বলল, ঠিক ধরেছিলাম, ও এখানেই লুকিয়ে থাকতো, আর সুযোগ পেলেই বাইরে বেরিয়ে আসতো। কিন্তু এত সহজে যে ওকে তাড়ানো যাবে না। ও যাকে নিয়ে যাবে বলেছে তাকে নিয়ে যাওয়ার জন্য সব কিছু করবে। আমার জন্যই এই সব কিছু হয়েছে। আমায় নিয়ে গেলে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু পুঁটির যেন কোনো ক্ষতি না হয়। আপনি তার ব্যবস্থা করুন। ওঝা বাড়ির ভেতরে ঢুকে চারপাশে কি যেন একটা ছড়িয়ে দিল। তারপর ঘরের চারপাশেও বন্ধন করল। সমস্ত কথাবার্তা শুনে পদ্ম বাইরে বেরিয়ে এসেছিল। পুঁটির শরীর দুর্বল, সে প্রায় গোটা দিনই ঘুমিয়েই কাটিয়েছে। ঘুম ভাঙতেই বারবার ক্যাবলার কথা জানতে চেয়েছিল। পদ্ম এ কথা ও কথা বলে ভুলিয়ে রেখেছে। ওঝা চলে যাওয়ার সময় ওদের তিনজনের হাতে বাঁধার জন্য 3টে সুতো দিয়ে যায়। সেই সুতো থাকলে ওদের আর কোনো ক্ষতি হবে না। তারপর ওঝা চলে যায়। রতন খুড়ো আর নরেন চলে যাওয়ার পরে শিবু ঘরের ভেতরে গিয়ে ঢোকে। সুতোটা তিনজনের হাতে বাঁধা হয়। তারপরে সে রাতে না খেয়ে দিয়ে ওরা ঘুমোতে চলে যায়। মনে মনে পদ্ম যেন বুঝতে পারে যা হয়েছে তাতে শিবুর হাত থাকলেও ইচ্ছে করে তো আর কেউ এমন কাজ করবে না। তার মানে কি সে একটু বেশি রাগ করে ফেলেছে? কিন্তু সঙ্গে সঙ্গে ক্যাবলার ওই অন্তিম পরিণতির কথাটা মনে আসাতে তার রাগ যেন আরও শক্ত হয়। অনেক রাতে পুটির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে সে দেখতে পায় ঘরের দরজাটা খোলা, আর দরজার বাইরে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে। পুটি বিছানা থেকে আস্তে আস্তে উঠে বসতেই বাইরে থেকে ক্যাবলা তাকে ডাকে। তুই ওখানে কি করছিস বলতো? আয় ঘরে আয়। আর আর সারাদিন কোথায় ছিলি? কিছু বলবে না, আয় না, বাইরে আয়। একটা জায়গায় তোকে নিয়ে যাব, দেখবি তোর খুব ভালো লাগবে। কোথায়? আমি বলছি তো, আয় না, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কথাটা বলে ক্যাবলা বাইরে বেরিয়ে বাড়ির পেছনের দিকে হেঁটে যায়। পুটি অনেকক্ষণ ধরে বিছানায় বসে বসে ভাবে মা বাবাকে ডাকবে কিনা, কিন্তু তারপরে ভাবে মা তো বলেছিল ক্যাবলা কোথায় গেছে আবার চলে আসবে, তাহলে সত্যি কথাই বলেছিল, মা হয়তো বকবে না। এই কথাটা ভেবে নিয়ে পুটি আস্তে আস্তে বিছানা থেকে নেমে যায় আর আস্তে আস্তে ডাকে, দাদা দাদা দাদা, কোথায় তুই? ক্যাবলার কথা ভেসে আসে বাড়ির পেছনের দিক থেকে। সে আস্তে আস্তে বলে, পেছনে আয় বোন, আয়, একটা জিনিস দেখাবো। পুটি বেশ খুশি হয়। এত রাতে একা একা বাইরে বেরিয়েছে, দাদা তো তার সঙ্গেই রয়েছে। চারপাশটা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, তার বেশ ভালোই লাগে। এমন দৃশ্য সে এর আগে এভাবে কখনো দেখেনি। তাড়াতাড়ি বাড়ির পেছনের দিকে ছুটে যায় সে, আর মুখে বলতে থাকে, দাঁড়া দাঁড়া দাদা, দাঁড়া আমার জন্য, দাঁড়া দাদা আমার জন্য, দাঁড়া দাদা। প্রথমে ঘুম ভাঙে পদ্মের। ঘুম থেকে উঠে বিছানায় পুটিকে দেখতে না পেয়ে শিবুর গায়ে ধাক্কা দেয়। পুটি কোথায়? কোথায় পুটি? কোথায় পুটি? কোথায়? তার কথায় বিছানায় ধর্মর করে উঠে বসে শিবু। হাতে সেই সুতো বাঁধার পর থেকে তার মনও কেমন যেন শান্ত হয়ে এসেছিল, তাই বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়েছিল। ছেলের শোকে গোটা শরীর ক্লান্ত হয়ে আসছিল যেন বারবার, আর তাতেই কখন যে সে ঘুম এসে যায় তা মনে নেই তার। এখন পদ্মের ডাকে ধরফর করে উঠে বসে
ঘরের মধ্যে পুঁটিকে দেখতে না পেয়ে তার মাথায় যেন আবার বাজ পড়ে। ঘরের দরজা খোলা। পদ্মর জন্য অপেক্ষা করে না সে, তাড়াতাড়ি দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। কি যেন একটা মনে হতে ছুটে যায় বাড়ির পেছনের দিকে। আর তখনই একটা অবাক কাণ্ড দেখতে পায়। আজ বিকেলের দিকে যে ঝোপটা ওরা কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল, এই রাতে চাঁদের আলোয় সেই ঝোপটা আবার নতুন করে তৈরি হয়েছে ওদের চোখের সামনে। সেদিকে লক্ষ্য না করে শিবু ছুটতে থাকে পেছনে রাস্তার দিকে। তারপর সেই রাস্তার উপর এসে পড়ে ছুটতে থাকে সামনে। পেছনে পদ্ম ছুটতে ছুটতে চিৎকার করতে করতে আসতে থাকে, দাঁড়াও, দাঁড়াও আমার জন্য, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও আমার জন্য। শিবু ছুটতে থাকে। চাঁদের আলোয় তার দু চোখের কোলবে নেমে আসে জল। এ সমস্ত কিছু হচ্ছে তারই জন্য। ক্যাবলার ভয়ঙ্কর মৃত্যুর জন্য দায়ী সে। আজ রাতে যদি পুটির কিছু একটা হয়ে যায়, তার সমস্ত দায় তার। শিবুর পেছনে ছুটতে ছুটতে আসা পদ্মের চিৎকার তার কানে আসে না। বারবার তার মনে হতে থাকে সেই জলার কাছ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসা অদ্ভুত জিনিসটার কথাগুলো। বুক ফেটে কান্না আসতে চায় শিবুর। কোনো ক্ষতি হয়ে গেল না তো? কিন্তু সাধু বাবা তো বলেছিল হাতে সুতো থাকলে তার কোনো ক্ষতি হবে না। রাগে অন্ধ হয়ে শিবু নিজের হাতের সুতোটা এক টানে ছিঁড়ে ফেলে দেয়। আর ঠিক তখনই আশেপাশের জঙ্গলের ভেতর থেকে কে যেন অদ্ভুত খ্যানখ্যানে গলায় হেসে ওঠে। শিবু দাঁড়িয়ে যায়, শুধু চিৎকার করে বলে ওঠে, যা ভুল করার তা আমি করেছি। তোর যা ক্ষতি করার তুই আমায় কর, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। হাওয়ায় ভেসে আসতে থাকা শব্দ চারপাশের চাঁদের আলোতে কিছু দেখা না গেলেও শিবু বুঝতে পারে পথের গাছগুলোর তলা থেকেই সেই শব্দ ভেসে আসছে। কথাটা শুনে শিবু ধপ করে মাটির উপর বসে পড়ে। পদ্ম ছুটতে ছুটতে তার কাছে এসে পড়ে। হাঁপাতে হাঁপাতে পদ্ম বলে, কি হলো, কি হলো? এখানে এখানে বসে পড়লে যে? গোটা শরীর থরথর করে কাঁপতে থাকে শিবুর। চাঁদের আলোয় পথের আরেকটু সামনের দিকে সে আঙুল তুলে দেখায়। পদ্ম সেদিকে তাকাতেই দুটো হাত দিয়ে মাথা চেপে ধরে চিৎকার করে। পদ্ম মাটির ওপর ছিটকে বসে পড়ে। খানিকটা দূরে চাঁদের আলোয় পথের ওপর ছিন্ন ভিন্ন একটা মৃতদেহ পড়ে রয়েছে। ওরা আগে না গিয়েও বুঝতে পারে ওটা আসলে পুঁটির মৃতদেহ। পদ্ম কান্নায় ভেঙে পড়ে। একটা আশা ছিল যে ওই সুতো হাতে থাকলে পদ্মর কিছু হবে না। ওই ওঝার ব্যাপারে সে অনেক কথা শুনেছে। তার মানে ওই ওঝা ভণ্ড। সবাই ভণ্ড, কেউই ভালো নয়। সবার উপর থেকে বিশ্বাসটা এক মুহূর্তে উঠে যেতে শুরু করে পদ্মের। সে উঠে দাঁড়ায়, তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে যায় সামনের দিকে। শিবু বাধা দেওয়ার চেষ্টা করে না, অবসন্নের মতো বসে থাকে। পুটির ছিন্ন ভিন্ন মৃতদেহের পাশে বসে অঝরে কাঁদতে থাকে পদ্ম। আর ঠিক তখনই শিবুর পেছনে এসে দাঁড়ায় কেউ একটা। তোমার পেছনে, তোমার পেছনে ও এসে দাঁড়িয়েছে। কথাটা শুনে শিবু পেছনের দিকে মুখ ফিরিয়ে তাকায়।
আর তখনই দেখতে পায় সেই বীভৎস মূর্তিকে। কালো কুচকুচে একটা মূর্তি, তার শরীর থেকে যেন কাদা জল থক থক করে নিচে এসে পড়ছে। তার দুটো লাল উজ্জ্বল চোখ, অমসৃণ লম্বা লম্বা দাঁত বাইরে বেরিয়ে আছে, আর সেই দাঁতের কোল বেয়ে রক্ত যেন গড়িয়ে পড়ছে। না 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 না, তুমি তুমি আমাদের অনেক ক্ষতি করেছো, অনেক। ওকে ওকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। না, আমাকেও মারো, আমার জন্যই তো এত কিছু হয়েছে, তাই ওই সুতোও আমি হাত থেকে খুলে ফেলেছি। কথাটা শুনে পদ্ম কেমন যেন চমকে যায়। তার পেছনের দিকেই মৃতদেহের ছিন্ন ভিন্ন দুটো হাত পড়েছিল। সেদিকে তাকিয়ে পদ্ম দেখতে পায় হাতে কালো সুতো নেই, অর্থাৎ কোনো কারণে পুঁটি সুতোটা খুলে ফেলেছিল, আর তার জন্যে গিয়ে এমন ব্যাপার হয়েছে। ওদিকে সেই বীভৎস মূর্তি ততক্ষণে অদ্ভুতভাবে হাসতে হাসতে অন্ধকারের উপর ভর করে যেন আস্তে আস্তে এগিয়ে আসছে শিবুর দিকে। পদ্ম বুঝতে পারে যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন শিবুকে বাঁচাতেই হবে। সে তাড়াতাড়ি ছুটে যায় শিবুর কাছে, তারপর নিজের হাতের সেই সুতোটা খুলে বেঁধে দেয় শিবুর হাতে, আর তাতেই পেছন থেকে বিকট চিৎকার করে ওঠে সেই প্রেত, বলে, আমার 2 সন্তান মারা গেছে, আমার স্বামীও যদি মারা যায় তাহলে আমার আর কি থাকবে? তার চেয়ে বরং আমি মরে যাই। তোমার যদি প্রাণ নেওয়ার হয় তাহলে আমার প্রাণ নাও। আশেপাশে যেন একটা ঝড় ওঠে। শিবু কাঁদতে কাঁদতে পদ্মকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। সেই হাসির শব্দটা ওদের চারপাশে যেন ঘুরতে থাকে বেশ কিছুক্ষণ। তারপর চাঁদের আলোয় চারপাশটা যেন হঠাৎ করেই ফাঁকা হয়ে যায়। কতক্ষণ যে পদ্ম আর শিবু একভাবে বসেছিল তা তাদের মনে নেই। তারপর যখন সম্বিত ফিরল তখন বাড়ির দিকে হাঁটতে শুরু করেছিল ওরা। গোটা পথে কিন্তু আর কেউ ওদের পিছু নেয়নি। ফেরার আগে পুটির শরীরের অবশেষ অংশগুলো ওরা পদ্মের আঁচলে করে নিয়ে এসেছিল, কিন্তু সেদিনের পর ওই মেছভূত আর কখনো পদ্ম কিংবা শিবুকে দেখা দেয়নি। মেছো পেতনির ভয় শিবু তারপর থেকে ওই পেছনের পথ দিয়ে আর কখনো ফিরত না। এই ঘটনার প্রায় বছরখানেক পরে ওদের আরও একটা ছেলে সন্তান হয়েছিল, আর শিবু তার নাম রেখেছিল ক্যাবলা। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প মেছো পেতনির কবলে। রচনা সুকান্ত দাস, গল্প পাঠে শুভ, বিভিন্ন চরিত্রে সঞ্চয়িতা, সৌরভ সাহা এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে তোমাদের লেখা গল্প আমাদের স্কেরি টেলসের জন্য পাঠাতে পারো, তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের ন্যূনতম শব্দসীমা যেন অবশ্যই 5000 হয়, এবং গল্পের সঙ্গে গল্পের একটি সার সংক্ষেপ তোমরা 250 শব্দের মধ্যে লিখে আমাদের অফিসিয়াল মেল আইডিতে ডক ফাইলের সাথে পাঠিও। যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে সরাসরি আমার ফেসবুকেতে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের স্কেরি টেলসের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম।
আজ আমরা আমাদের পাশে পেয়েছি রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ সাহাকে। ওর চ্যানেলের লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা ওর চ্যানেলটা থেকেও ঘুরে এসো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার সাথে রিপ্লাইও দিই। আমাদের আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটাকে লাইক করো, সকলের সাথে গল্পটা শেয়ার করো এবং এখনো যদি বন্ধু তুমি স্কেরি টেলসকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে সবার আগে তুমি জানতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরছি।